আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, এখন রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা। জি, আমরা আজকে শুরু করব যে গতকালকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে একটা চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, এই চুক্তির মাধ্যমে উভয় দেশের রপ্তানিকারকরা একে অপরের দেশে বাজারে প্রবেশাধিকার পাবে। তো এটা নিয়ে আসলে কি বলবেন? না, এটি গতকাল যে চুক্তিটা হলো এটার মধ্যে দুটো দিক আছে, কিছু আনডিসক্লোজার, কিছু আছে নন ডিসক্লোজার, আর কিছু আমরা দেখতে পাচ্ছি। সেখানে পজিটিভ দিক হচ্ছে যে আমরা বিশেষ করে এতদিন যে আরএমজির উপর একটা চাপ যেটা ছিল সেটা কিছুটা হলেও আমার মনে হয় যে স্বস্তির জায়গাটা এসছে, যেখানে 19% এখন 20% থেকে 19% সেটাতে এসছে। 1% অনেক বড় বিষয় আর কি। সবচেয়ে যেখানে মানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে বিশেষ করে র মেটেরিয়াল যেটা আমরা আমেরিকা থেকে নিয়ে আসব, বিশেষ করে ম্যানমেড ফাইবার, কটন, এগুলোর দিয়ে যে পণ্যটা তৈরি হবে সেটি কিন্তু আমরা আমেরিকার বাজারে শূন্য শুল্কতে আমরা দিয়ে করতে পারবো। এটি একটি ভালো দিক, আমরা বাজারটাকে ধরে রাখতে পারছি। এবং এখানে একটা জিনিস স্মরণ করা দরকার যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা অনেকগুলো জিএসটি সুবিধা কিন্তু আমরা হারাবো। সেখানে আমাদের 7 থেকে 8 বিলিয়ন ডলারের একটা মানে ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে এটি একটি, আমি মনে করি যে এটি ভালো একটা দিক। যে এটি যদি আবার আমি মনে করি যে যদি ব্যবসায়ীরা, আমি দেখলাম গণমাধ্যমে দেখলাম যে ব্যবসায়ীরা মোটামুটিভাবে এটাতে কিছুটা হলো খুশি, তারা যে তাদের বিজনেসটা তারা ধরে রাখতে পারবে। সেদিক থেকে এটি যদি মানে প্রপারলি মেনটেন করা যায়, মনিটর করা যায়, তাহলে এটাকে ভালো একটি দিক দেবে। তবে আরেকটা বিষয় নিয়ে যেটা এখন বেশি আলোচিত হচ্ছে যে এত তড়িঘড়ি কেন, সেটা একটা বিষয় আছে। তারপরে আরও কিছু এগ্রিমেন্টের মধ্যে অনেক কিছু আছে, সে যেমন বোয়িং 45-46 হাজার কোটি টাকা দিয়ে বোয়িং কিনতে হবে আগামী কয়েক বছরের মধ্যে। এবং পাশাপাশি বিশেষ করে যে কৃষিপণ্য যেটা আমরা নিয়ে আসবো, শুধু তো কটন এবং তন্তু যেটা আর্টিফিশিয়াল তন্তু যেটা, সেটা আমাদের সুবিধা দেবে, কিন্তু আমাদের কৃষির যে মার্কেটটা, ওখান থেকে আমরা যে গম বলি, তারপরে অন্যান্য যে বিশেষ করে মাংস নিয়ে আসার ব্যাপার আছে, এখানে অনেকগুলোকে আমরা কিন্তু একটা লং টার্ম একটা চুক্তি হয়েছে, এই আইটেমগুলো আমরা দেশে নিয়ে আসবো। কিন্তু সেটার ব্যাপারে কতটুকু এখানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতিতে কৃষির উপরে কোনো ধরনের প্রভাব পড়বে কি না, সেটা এখনও ভাবার বিষয়। এবং এই সাইটগুলোতে গবেষণার প্রয়োজন ছিল, এবং যদিও তারা অনেক দিন স্টাডি করছে, করার পরে এই সিদ্ধান্তে এসছে, সেদিক থেকে একটা কনসার্ন কিন্তু ব্যাপার। আর আমেরিকা একটা বড় শক্তি যেহেতু, সেখানে তাদের অনেক কিছুই আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না। সেদিক থেকে আমি মনে করি যে এটা মন্দের ভালো যে এই চুক্তিটা আমাদের এই সময় হয়েছে। তবে আপনি যে কথাটি একটু আগে বলছিলেন যে আসলে আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করি এবং সেই তুলা দিয়ে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রেই রপ্তানি করি, সেক্ষেত্রে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবো। তো এই জায়গাটাতে তো আমরা একটু এগিয়ে আছি, যেখানে আমাদের আমরা নর্মালি হচ্ছে ইন্ডিয়া বা ব্রাজিল অন্যান্য দেশ থেকে তুলা আমদানি করি, সেখানে হচ্ছে আমরা যতটুকু জানি যে ইন্ডিয়ার তুলা অনেক বেশি ওয়েস্ট হয় এবং কোয়ালিটিটা মেনটেন করে না আসলে ইন্ডিয়ার তুলাটা। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে তুলাটা, সেটা হচ্ছে ওয়েস্টটা কম হয়, কোয়ালিটিটা হচ্ছে আমরা পারফেক্টলি পাই। তো এটা আসলে কতটা আমাদের জন্য সেটা একটু দেখার বিষয় যে সেখানে বিশেষ করে কোয়ালিটি, ভালো কোয়ালিটি, এবং প্রাইসটা কিন্তু বেশি হচ্ছে, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা এটা কিন্তু একটা ইয়ের বিষয় আর কি, কষ্টের বিষয়। সেখানে আরেকটি বিষয় হচ্ছে যে যারা এইসব আমদানি করবে, করে তৈরি করবে এবং সেটা ওখানে বাজারজাত করার সুযোগ কতটুকু আছে, সেই জিনিসগুলো তখন ক্লিয়ার না। কিন্তু ঠিক আছে, আমরা নিয়ে আসলাম, কোন ধরনের মানে আইটেম তৈরি করবে, সেটা ওই বাজারে আমাদের সেল হবে কি না, সেটা একটা দেখার বিষয়। কিন্তু যদি ওটা স্পেসিফিক ধারণা থাকতো, তাহলে আমরা এটা বলতে পারতাম যে এটা আমাদের 100% আমাদের সুবিধা দেবে। সেই জায়গাটুকু একটু আমাদের মনে হয় যে একটু গ্যাপ আছে। আর যেটা হচ্ছে যে আমাদের এই যেটা বলে যে ওয়েস্টেজ, এবং সেটা ওয়েস্টেজ হবে না, এটাও কিন্তু একটা ইয়ার বিষয় যে আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করি, আমি যে অন্য দেশ থেকে নিয়ে আসলে আমাদের কতটুকু সুবিধা হবে, কোয়ালিটিও থাকবে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু সেখানে যেহেতু আমেরিকা তারা তাদের সুবিধার জন্য কিন্তু 1% কমিয়েছে, যে ঠিক আছে তোমাদের আইটেমকে আমরা ধরে রাখবো, 1% কমাতে হবে। এই যেটা রেসিপ্রোকাল করেছে, এটা কিন্তু একটা হিসাব নিকাশ করছে যে আমাদের যে ট্রেড গ্যাপটা আছে, ট্রেড গ্যাপটাকে তারা কমাতে চাচ্ছে।
আমেরিকার সঙ্গে আমাদের আমদানি খুব কম, রপ্তানি বেশি। এই গ্যাপটাই কমাতে চাচ্ছে তারা। তা আমাদের দেখতে হবে যে আমাদের সুবিধা কতটুকু হলো, ঠিক আছে, আমাদের সুবিধার কতটুকু হলো। যদি উইন উইন সিচুয়েশন হয় তারপর বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো। আরেকটা যেটা কথা বলবো যে একটা উন্নত দেশের সঙ্গে একটা মানে পাওয়ারের সঙ্গে যদি চুক্তিটা এটা একটা অন্যান্য দেশের সঙ্গে বিজনেসের ক্ষেত্রে একটু মানে পারফরমেন্সটা ভালো দেবে আর কি মনে করি। জি, কিন্তু এখানে একটা বিষয় আছে যে ভারত হচ্ছে আমাদের থেকে একটু এগিয়ে আছে, সেটা হচ্ছে ওদের শুল্কটা হচ্ছে একটু 18 বোধহয়। কম আছে, 18% মতো আছে, সেটা আমাদের থেকে 1% কম আছে। এটার দিক থেকে কি ওরা কি বেনিফিটেড হতে পারে? না, তা তো মানে এখন কম্পিটিশনের ব্যাপার, তো কম্পিটিশন আমরা যদি ওটাও চিন্তা করে মাথায় রাখি, আমাদের কস্ট কমানোর জন্য অনেক, শুধুমাত্র কটন তো না, ঠিক আছে, তাহলে আমরা অন্য দিকেও যদি আমি কস্ট কমাতে পারি তাহলে আমরা এই কম্পিটিশন টিকে থাকতে পারি। শুধু ইন্ডিয়া তো আমাদের কম্পিটিটর না, আরও অন্যান্য দেশ আছে, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে, এরাও কিন্তু ওদেরও আইটেমের সঙ্গে আমাদের কিন্তু যেহেতু একটা মার্কেট আমরা অলরেডি দখল করে আছি বলতে গেলে, সেখানে খুব একটা সুবিধা অন্য দেশগুলো করতে পারবে না। আমার মধ্যে এটাই আমরা ধরে রাখতে যদি পারবো বলে আমার বিশ্বাস আর কি। সেক্ষেত্রে কি আমরা ভারতের সাথে হচ্ছে প্রতিযোগিতা এগিয়ে থাকতে পারবো? এগিয়ে থাকতে পারে হলো যে আমরা কম্পিটিশন করতে পারবো। আপনি যে কথাটা একটু আগে বলছিলেন যে কটনটা যদি আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি সেক্ষেত্রে হচ্ছে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবো, তো এই জায়গাটাই তো হচ্ছে আমাদের কিছুটা একটা আলাদা একটা হচ্ছে বেনিফিট দেবে। হ্যাঁ, সুবিধা দেবে, সেটা তো অবশ্যই। কিন্তু ওই যে কোয়ালিটি ভালো কিন্তু প্রাইসটা যেহেতু বেশি পড়বে, কস্ট বেশি পড়বে, সেটাকে আমি ধরে নিয়ে যদি অন্য সাইডে যদি আমি কস্টটা কমাতে পারি তাহলে কিন্তু আমি এই কম্পিটিশনে টিকে থাকতে পারবো। আমি যদি এই জায়গাটায় হচ্ছে দুইটা দেশের কটনের কোয়ালিটিটার কথা বলি, কোয়ালিটিতে ওইটা ভালো, অবশ্যই নিঃসন্দেহে ভালো। না, আমরা যদি ইন্ডিয়ার কটন এবং যুক্তরাষ্ট্রের কটন বা ব্রাজিল থেকে যে কটনটা আমরা ইম্পোর্ট করি, সেই দেশগুলোর হচ্ছে কটনের কোয়ালিটি যদি বলি, কোয়ালিটি এবং কস্ট মিনিমাইজিং দুটো যদি কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে আমরা কতটা বেনিফিটেড হব? সেটা কম্পেয়ার করে সেটা তো একটা হিসাব নিকেশের ব্যাপার আছে, হ্যাঁ, কারণ তো আমরা দীর্ঘদিন থেকে এভাবেই কিন্তু বিজনেস করে আসছি, কিন্তু এটা তো শুরু হচ্ছে এখন। সুতরাং এটা একটু দেখার বিষয় যে আমাদের ওখানে কস্ট বেনিফিটটা কোনটা সুবিধা হবে। কিন্তু এখানে সবচেয়ে আমি বড় কথা হচ্ছে যে সুবিধার চেয়েও আমি বাধ্য এখন বলতে গেলে, কারণ হচ্ছে যে আমার আরএমজি মার্কেটটাকে ধরে রাখতে হবে ওখানে, এই হলো মূল কথা। সুতরাং সেদিক থেকে দেখার বিষয় যে আমরা কতটুকু গেইন করছি, এটা এখনই কিন্তু এটা বলা যাবে না। জি, আসবো মুদ্রানীতি নিয়ে। গতকালকেই মুদ্রানীতি প্রকাশ করা হয়েছে এবং আগের যে নীতি সুধার সেটা অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে জাপানের সাথে যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের 7,300 পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এটা নিঃসন্দেহে ভালো একটা সংবাদ। এবং সেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জনশক্তি রপ্তানির ব্যাপারে হচ্ছে আমরা এটা সুবিধা, আলাদা একটা বেনিফিট পাচ্ছি। এটা নিয়ে কি বলবেন? এটা আসলে আমি এই জাপানের সঙ্গে যে চুক্তিটা, এটা দুটো হয়েছে, একটা হলো 3 তারিখ, একটা হলো 9 তারিখ। সেই চুক্তি যে জিনিসগুলো আমি দেখলাম যে জাপান তো একটা অত্যন্ত মানে 5 নাম্বার কান্ট্রি, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রি। সেই কান্ট্রির সঙ্গে চুক্তি করা, এই চুক্তিটা করার পরে সারা বিশ্ব জানলো যে জাপানের সঙ্গে বাংলাদেশের একটা বড় ধরনের চুক্তি হয়েছে, এটা ভালো দিক একটা। প্লাস জাপানের 7,379টি পণ্য আমরা ফ্রি মানে শুল্কমুক্ত সুবিধা পাবো, আর ওখান থেকে প্রায় 1,000 প্লাস 1,039টা হ্যাঁ পণ্য দেশে আসবে আর কি। তো এখন যেগুলো দেশে আসবে সেগুলো কিন্তু হাই ভ্যালুড। আচ্ছা, আর আমরা যেটা পাঠাবো সেটা কিন্তু কম। সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা আলোচনার বিষয়, সেটা হলো যে আমরা সেবা খাতে অনেকগুলো অপশন আছে। আমরা কিন্তু এই যে নার্স বলি, ডাক্তার বলি, অনেক সেবা আমরা ওখানে দিতে পারবো। যদি এই চুক্তিটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অন্তত আমাদের তো জনবহুল একটা কান্ট্রি, এবং তাদেরকে যদি আমরা দক্ষ করে তুলতে পারি, স্কিল করে তুলতে পারি, জাপান কিন্তু একটা সুযোগ, হ্যাঁ, কারণ আমাদের স্বাধীনতার পর থেকে জাপান কিন্তু আমাদের একটা বড় পার্টনার কিন্তু, হ্যাঁ, সেদিক থেকে জাপান যে সুযোগটা আমাদেরকে দিল এটা কিন্তু একটু খুবই প্রশংসনীয় একটা বিষয়, এবং এতে করে আমাদের ব্যবসা বাণিজ্য এটা আরো প্রসার ঘটবে। সবচেয়ে বড় কথা হলো যে কর্মসংস্থান আলাদা একটা বেনিফিট পাবে যদি আমরা ওদের মতন করে আমরা দক্ষ এখানে তৈরি করতে পারি। সেই সুযোগটা ওরা দেবে। বিনিয়োগটা সবচেয়ে বিদেশি বিনিয়োগ আমাদের একবার তলানিতে ঠেকছে, এটা হলে জাপানের অনেক বিনিয়োগ কিন্তু এখানে হবে। তারা এই যে এর আগের যে চুক্তিটা, সেটা তো প্রতিরক্ষা সরঞ্জাম এবং টেকনোলজি ট্রান্সফার, সেখানেও কিন্তু বড় ধরনের বিনিয়োগটা হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল আমি মনে করি যে জাপানেরটা অত্যন্ত মানে সুবিধাজনক ফলপ্রসূ একটা উদ্যোগ আর কি। জি, আমরা এখন একটা বিরতি নিয়ে আসবো। বিরতির পরে আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো।
দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতির আগে আমি আপনাকে বলছিলাম যে আসলে মুদ্রানীতি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। গতকালকে যেটা ঘোষণা করা হয়েছে, আমি এখানে একটু উল্লেখ করি যে আপনিও জানেন মূল্যস্ফীতিটা আসলে কন্ট্রোলেই নেওয়া যাচ্ছে না, এবং সেই মূল্যস্ফীতিটা কন্ট্রোল নেওয়া যাচ্ছে না, সেটার উপর ভর করে নতুন মুদ্রানীতিটা প্রণয়ন করা হলো। নীতি সুধার অপরিবর্তিত রেখে, অর্থাৎ 10% রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করা হলো। এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? মন্তব্য হচ্ছে যে তারা আমার মনে হয় পরপর 3টা সম্ভবত মুদ্রানীতি এই গভর্নর ইয়ে করলো, কিন্তু আমরা যেটা ফলাফল যেটা দেখি আমরা, সেই ফলাফলটা কিন্তু বিশেষ করে মূল্যস্ফীতিটাকে মূল টার্গেট দিয়ে তো করছে, সেখানে কিন্তু কমার কোনো আমি লক্ষণ দেখছি না। বরং গত 3 মাসে কিন্তু বেড়েছে 8.54, এখন তার আগে ছিল 8.49, এরকম করে কিন্তু বাড়ছে এখন। আর এদিক থেকে দেখুন, এবারকার আমরা মনে করছি যে এবার হয়তো কিছুটা এক্সপেনশনারি মনিটারি পলিসি গভর্নর দিতে পারে, কিন্তু উনি কিন্তু সেখান থেকে সরলেন না। হ্যাঁ, এবং এতে করে যেটা হয়েছে যে বিশেষ করে আমাদের বিনিয়োগের তো অবস্থা খুব খারাপ, মানে লোকাল বিনিয়োগ যেটা আর কি, বিদেশি বিনিয়োগের কথা বাদিয়ে দিলাম আমি, লোকাল বিনিয়োগে একবারে তলানিতে কিন্তু 6.1% কিন্তু প্রবৃদ্ধি, এবং ব্যবসায়ীরা বলছে যে একদিকে তেমন জ্বালানির সংকট বলি বা জ্বালানির কস্ট বলি, পাশাপাশি ফান্ডের কস্ট, এই ফান্ডের কস্টটা কিন্তু মানে ওই অবস্থায় আছে, বলতে বেড়ে গেছে। ওই 10% ওখানে, কিন্তু বাস্তব অর্থে এটা 12-13% পর্যন্ত, 14% পর্যন্ত কিন্তু এটা বিনিয়োগের জন্য নিতে হয়। সুতরাং এই জায়গায় এই আমাদের মূল্যস্ফীতি কিন্তু কমানোর অপশন নেই। আর দ্বিতীয় হলো যে চেষ্টা করছে উনি যে মানে রেটটা কম, কিন্তু বাড়ছে, কিন্তু বাড়ার রেটটা কম, কিন্তু সেদিক থেকে হয়তো মনে করছে যে আগামীতে হয়তো আমরা মূল্যস্ফীতিটা কন্ট্রাকশনারি মূল্যস্ফীতি মানে কন্টেইন করতে পারবো আর কি, কিন্তু সেটা তো হচ্ছে না। এবং দেখুন সামনে রমজান, এই রমজানও নিয়ে যে বন্দর কেন্দ্রিক নানান ধরনের একটু ঝামেলা শুনছি, যে কয়টা আইটেম তো বাইরে, সবই বাইরে থেকে আসে, সেখানে এটা বিষয় একটা আছে, এবং সেটার ক্ষেত্রে আমাদের রমজান মাসে আমাদের কতটুকু স্বস্তি দেবে আমরা জানি না। প্লাস যে জিনিসটা হচ্ছে যে এটা এই যে বাজার মনিটরিং যেটা বা বাজার ব্যবস্থাপনার যদি উন্নয়ন না হয়, শুধু আমাদের এই মনিটারি পলিসি দিয়ে কিন্তু এটা করা যাবে না। কারণ বাংলাদেশের অর্থনীতি যেসব দেশে, এইসব কথা আমি বলেছি ওনার উপস্থিতিতে, বলেছি আমি, কারণ গভর্নরের উপস্থিতিতে 5ই আগস্টের আগেও তো ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, বিশেষ করে টক শোতেই। আসলে রিজার্ভ ছাড়া অর্থনীতির সবগুলো সূচকই তো নেগেটিভ। একটা এই যে মানে আপনি রাইট কথা বলেছেন, যে এবং রিজার্ভটা দেখেন, এটা আপনারা বলেন, আমি কিন্তু বলি না যে এটা সন্তুষ্টির জায়গা, কারণ আমাদের একদিকে কমে গেছে, টেরিফ কমে গেছে, আমাদের রাজস্ব কমে গেছে। আগে আমি বেশি বেশি আমদানি করতাম, সেখান থেকে আমার টেরিফ আসতো, এখন তো সেটা আমি স্টপ করে দিয়েছি, স্টপ না মানে কমাই দিয়েছি, কমাই দিয়ে আমি রিজার্ভ বাড়াচ্ছি। ব্যাংক থেকে, মার্কেট থেকেও আমি কিন্তু ডলার কিনছি। রেমিটেন্স তো আমাদের রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু এটা আমাদের দেশকে এখন পর্যন্ত তাদের উপর নির্ভর করে। সেই জায়গাটাতেই যদি আমি এইটাতেই বোধ করি যে আমার তো রিজার্ভ বেশি আছে, অনেকে জিজ্ঞাসা করছে আমি রিজার্ভ বেশিটা ভালো একটা দিক, কিন্তু আমার অন্যান্য দিকগুলো কোনটা দিক আপনি স্বস্তির জায়গা বলেন? এক্সপোর্ট কমেছে, আমাদের মূল্যস্ফীতিটা বলছে যে এই জুলাই বললো যে জুন জুলাইয়ের দিকে 5-6% নেমে আসবে, তার কোনো লক্ষণ কিন্তু দেখছি না। কর্মসংস্থান নাই। যে আমরা আসলে শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যে আপনি কিছুক্ষণ আগে রমজান টেনেছিলেন, রমজান নিয়ে কথা বলছিলেন, যেহেতু সামনে রমজান, এবং গতকালকে আমরা যেমনটা জানি যে এফবিসিসিআইর একটা রিকোয়েস্টও ছিল যে নিত্য পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখার জন্য। তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা প্রত্যেকবারই থাকে, আপনারা ওই রোজার আগে ডাকবেন আমাদেরকে, বলবেন কি অবস্থা। হ্যাঁ, সেখানে হলো যে প্রত্যেকবারই আলোচনাগুলো হয়, কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা কিন্তু স্বস্তিটুকু পায় না। এটার জন্য দরকার হচ্ছে যে এই যে সিন্ডিকেট কথাটা বলি, এই সিন্ডিকেট কিন্তু আগেও ছিল, এখনো আছে, তাদেরকে আগে ঠিক করতে হবে, তাহলে আমাদের ভোক্তারা স্বস্তি পাবে। শেষ করব, শেষ পর্যায়ে খুব ছোট্ট করে জানতে চাইবো যে সামনে নির্বাচন, এবং সেটা ঘন্টা অলরেডি বেজে গেছে, আমরা সবাই জানি। সেই নির্বাচিত সরকারের কাছে আপনাদের প্রত্যাশাকে? নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে যতগুলো আমি অর্থনীতির যে সূচকগুলো বললাম, যে মানে সংকটের জায়গাগুলো বললাম, সেটাকে একেবারে মানে কঠিন মানে দারুণভাবে গুরুত্ব দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। জি,
আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।